এটা বেআইনি কাজ নয় বড় বউ, এটা বেআইনি কাজ নয়। সারা জীবন ওপরওয়ালার অর্ডার মেনে কাজ করে এসেছি। সরকারি আদেশে আজ আমি মৃত। এই আদেশটাকে মাথা পেতে নেব না, এ কখনো হতে পারে না। তুমি বেঁচে থাকতে আমার শাখা সিঁদুর, না 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 না, এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না। অন্তত পাপিয়ার মুখের দিকে তাকিয়ে তুমি আমার কথাটা মেনে নাও। জীবনে এই সংসারের জন্য আমি কোনোদিন কোনো কিছু করতে পারিনি, আর আজ তুমি আমাকে এইটুকু করতে দাও পারবো। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। ওই ওই বোধহয় ওরা আসছে, আমি যাই। শোনো, আর কোনো কথা নয়, আমি আবার আবার আসবো। একটু দাঁড়াও, তুমি আমার স্বামী, ইহকালের সুখ পরকালের পুণ্য। তাই তোমার কথা শুনে যদি আমাকে নরকে যেতে হয়, সেটাই হবে আমার কাছে স্বর্গের ঠিকানা। তাই শাখা সিঁদুর বিসর্জন দেওয়ার আগে তোমাকে একটা প্রণাম করতে দাও। আমি আসি বড়। স্বামীর ইচ্ছে মূল্য দিতে তারই যা মঙ্গল চিহ্ন আজ আমাকে মুছে ফেলতে হচ্ছে। এতে যদি কোনো পাপ হয় তার শাস্তি তুমি আমাকে দিও। ওকে যেন কোনো পাপ স্পর্শ করতে না পারে ঠাকুর, না পারে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের কানে একটা পুরুষ মানুষের গলা শুনেছি। কোথায় গেল, কোথায় গেল সে? এই, কাকে ঘরে ঢুকেছিলি? কার সঙ্গে কথা বলছিলি? আমার ইষ্ট দেবতার সঙ্গে। তিনি আজ আমাকে জানিয়ে দিয়ে গেলেন আপনার ছেলে বেঁচে নেই। আপনি সে খবর দিন। আমি ওদের সরকারি কাগজে সই করব। আর আপনি আসুন, আমার শাখা ভেঙে দিন, সে ধরে বসে দিন, আমাকে সাজিয়ে দিন বিধবার সাজে। হায় রে, এক সতীর কপালের সিঁদুর নামে আরেক সতীর কপালে সিঁদুর ওঠে। ভগবানের কি বিচিত্র লীলা। যাক, যেখানে আমার কোনো হাত নেই সেটা ভেবে আর কি করব। তবে হ্যাঁ, সজলদাদা বাবুর বিয়েতে টু দি পয়েন্ট বড় ভালো খেলাম। যাকে বলে ওই ফাঁসিতে ঝোলার আগে শেষ খাওয়া। এবার তাহলে একটা হজমের গুলি খেয়ে নে দুর্গা। না মামা, একটা গোটা হজমের গুলি খাওয়ার মতো জায়গা যদি এই পেটের মধ্যে থাকতো তাহলে আরো একটা রসগোল্লাই খেয়ে ফেলতাম। এই পেটে টু দি পয়েন্ট একটা কালো জিরে ঢোকানোরও জায়গা দেয়। এই যে চন্দ্রমোহন, এত সময় কোথায় ছিলে? আগে আমাদের মাননীয় মামা বাবু তাড়াতাড়ি ওই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিউটি পার্লারে গিয়েছিলেন সাজগোজ করতে। বাহ, চমৎকার। বাড়িতে ভাগ্নের বউ ভাত আর তার মামা রাত 10টা পর্যন্ত বিউটি পার্লারে। লজ্জা ঘেনার আর কিছুই বাকি রইল না। এতে লজ্জার কি আছে জামাই বাবু? ভাগনার বিয়েতে একটু সাজগোজও করতে পারবো না? তা জামাই বাবু, আমাকে কেমন দেখাচ্ছে বলুন তো? আমি তো মুখের উপর স্পষ্ট কথা বলতে পারি না, যেহেতু তুমি আমার শালা। দুর্গাবধ,
তুই বলে দে দেখি। আগে যেভাবে স্নো পাউডার মেখেছেন আমার তো মনে হচ্ছে ওই ছাই মাখানো হাইব্রিড কই মাছ। কি বললে হারামজাদা? ঠিক বলেছে। যাক যাক যাক। আচ্ছা জামাইবাবু, সজলের জন্য ওই রকম মেয়ে পছন্দ করা আপনার কি ঠিক হয়েছে? কেন, মেয়েটা কি খারাপ দেখতে? আচ্ছা জামাইবাবু, আপনার ওই 8 নম্বর পায়ের জন্য আমি যদি এক জোড়া 6 নম্বর জুতো কিনে নিয়ে আসি, তাতে কি আপনি পা লাগাতে পারবেন? না, তা পারবো না। তবে কি করবো জানো? কি? ওই জুতো জোড়া তুলে রেখে দেবো ভবিষ্যতে কাউকে জুতো পেটা করার জন্য। জুতো? এই কাকে জুতো পেটা করবে বলে গেল? আগে বাবুর শ্বশুর মশাইয়ের একমাত্র ছেলে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্বশুর মশাইয়ের ছেলেকে, তাই আরে সে তো আমি। দাঁড়া হারামজাদা, তোর আমি গলা টিপে না তাই। জামাইবাবু, আমি বিউটি পার্লারে যাইনি, গিয়েছিলাম মধুমিতার কাছে, আর সেও এখনই এ বাড়িতে আসছে। তারপরেই তো শুরু হবে আসল ফুলসজ্জা। মামা, মামা তুমি এখানে, আর ওদিকে সবাই তোমার খোঁজ করছে। করুক করুক, আজ তোমার কথা ভেবে ভেবে আমার বুক পেটে কান্না বেরিয়ে আসছে। সজল, কেন, কি হয়েছে? তুমি ভালোবাসতে মধুমিতাকে, আর বিয়ে করতে হলো কিনা কোনো একটা গাইয়া মেয়েকে। এখন আর এসব কথা ভেবে কি লাভ? আচ্ছা সজল, এ ভুল কি শোধরানো যায় না? তোমার বাবার খেয়াল মেটাতে কেন তোমার জীবনটা তুমি এভাবে নষ্ট করে দেবে? আর কি করতে পারতাম? এখন আমার জীবনে ফাঁকির সমুদ্রে মিথ্যার বালি দিয়ে সুখের বাঁধ তৈরির চেষ্টা করে যেতে হবে। ওই মধুমিতাকে আমায় ভুলতেই হবে। কিন্তু আমি তোমাকে কি করে ভুলবো সজল? কি আপনি কে? আমি মধুমিতা। ও, তুমি এতক্ষণে এলে মা? এদিকে সজলের সর্বনাশ হয়ে গেছে। সবই আমার ভাগ্য। এই দুনিয়ায় কেউ আমায় বোঝার চেষ্টা করলো না। টাকার কানার দরকার নেই, তুমি বরং তো কথা বলো, আমি আসছি। সজল, আমি তোমার কথা রেখেছি, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। এখন এসব কথা শুনে কি লাভ? জানি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু সেদিন তোমার কথায় রাজি হতে পারিনি। তার কারণ তোমার ভালোবাসা কতটা গভীর সেটা পরীক্ষা করে দেখছিলাম। যখন বুঝতে পারলাম তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তখন সব কিছু ফেলে ছুটে এসেছি। তাই যদি হয় তাহলে মুম্বাই না গিয়ে পরদিন বাবার সঙ্গে দেখা করলে না কেন? কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য আমাকে মুম্বাই যেতে হয়েছিল, না হলে ওরা আমার বিরুদ্ধে কেস করতো। তাই সকালে গিয়ে সন্ধ্যার প্লেনেই আমি ফিরে এসেছিলাম। কি বলছো তুমি? শুধু মুম্বাই নয়, এখানকার সব কাজও আমি ছেড়ে দিয়েছি, শুধু তোমাকে ভালোবেসে, তোমাকে পাওয়ার জন্য। আর আমি তোমাকে ভুল বুঝে এত একটা সর্বনাশ করে বসে আছি। সবই আমার ভাগ্য। হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। শুধু একটাই দুঃখ, আমার জন্য আর একটা দিনও অপেক্ষা করতে পারলে না। তুমি জানো না, তুমি জানো না মিতা, তুমি জানো না আমি তোমাকে কি ভীষণ ভীষণ ভালোবাসি। সেদিন তোমার কথায় আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। এই অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আজ আমার এই কুল দুকুল গেল। আমার এই ব্যর্থ জীবনে হয়তো ফুলসজ্জা রাত কোনোদিন আসবে না। তোমার স্মৃতিটুকু বুকে নিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। শুধু আমার শেষ অনুরোধ, মাত্র 8 ঘন্টার জন্য আজ রাতে তুমি আমার ফ্ল্যাটে আসবে। আজ রাতে? না না, তা কি করে সম্ভব? আজ আমার ফুলসজ্জা, আমি হয় কাল সকালে। কাল সকালে তোমার মধুমিতা যদি আর বেঁচে না থাকে। এটা কি বাজে কথা বলছো তুমি? এখন আমি কার জন্য বাঁচবো, কি নিয়ে বাঁচবো বলতে পারো সজল? কি নিয়ে? কেঁদো না প্লিজ, কেঁদো না। আমি যাবো তোমার সঙ্গে, কিন্তু এখনই আমায় ফিরে আসতে হবে। চলো চলো, আমরা পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাই। তাই চলো। এই কে রে? কে ওখানে? দাঁড়া দাঁড়া, চোর না বাবা, চোর না, চোর না, চোর না। আরে কি হয়েছে কি? দেখুন জামাইবাবু, দেখুন বেটা চোর রাতের অন্ধকারে বাড়ির ভেতরে চুরি করতে না এসেছে। বাবা, চোর নয় বাবা, চোর নয়। চোর না, হাতে কি আছে দেখি দেখি, চাদরটা সরা বলছি। বেটা বদমাস একটা, হাত নেই তোমার। না না, মারবেন না, আজকের দিনে কাউকে মারবেন না। ছেড়ে দিন ওকে। ছেড়ে দাও চন্দ্রমোহন, ছেড়ে দাও। আচ্ছা, ওকে দেখেই তোমার চোর বলে মনে হচ্ছেটা কি করে? ভিখারি টিকারি হবে, খিদের জ্বালায় ঢুকে পড়েছি। যাও, ওকে কিছু খাবার টাওয়ার দিয়ে ছেড়ে দাও। যা ভাগ বেটা।
ওই দেখুন জামাই বাবু, ওই দেখুন কিছু একটা সরিয়েছিল, শেষে ভয় পেয়ে ফেরত দিয়ে গেল। দেখি বৌমা কি দিয়ে গেল। একই, এ তো বহুদিনের একটা পুরানো খাঁটির উপর টাকা। না না, এই জিনিস আমাদের নয়। তাহলে ফেরত দিয়ে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। বৌমা, এটা যখন তোমাকে দিয়ে গেছে তুমি রেখে দাও। হ্যাঁ, এখন যাও ফুলসজ্জার আয়োজন করো। কার ফুলসজ্জা? সজল কোথায়? সজল কোথায় মানে? রাত 10টার সময় বেরিয়েছে, এখনো ফেরেনি। বেরিয়েছে? ফুলসজ্জা রাতে নতুন বরকে যে বাড়ি ছেড়ে বেরোতো রে, কোথায় কোথায় গেছে? ওই মধুমিতার কাছে গেছে। মধুমিতার সাথে যেতে দেখেও বাধা দিলে না? বাধা দিয়ে কি লাভ? জোর করে বিয়ে দিলে এই হয়। আরে কেউ তাকে জোর করেনি, সে নিজে এই বিয়েতে মত দিয়েছিল। সে রাত 1টা বাজে এখনো বাড়ি ফেরার নাম নেই। এই ছেলেটা এমনি করে এই মুখার্জি বাড়ির মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। চন্দ্রমোহন, আমি এখনই মধুমিতার বাড়ি যাব, তুমি গাড়ি বের করো। গাড়ি আমি গ্যারেজে তুলে দিয়েছি বাবা। এই যে এতক্ষণে বাড়ি ফেরার কথা মনে পড়লো তোমার? বিবাহিত জীবনে ফুলসজ্জার প্রথম রাতে নিজের স্ত্রীর কাছে নিজের কি পরিচয়টা তুলে ধরলে? তা তুমি একবার ভাবতে পেরেছো ফুলসজ্জার ফুলগুলোকে তুমি নিজে দুপায়ে মারিয়ে শেষ করে দিয়েছো? আজকের এই ঘটনার পর যদি কাউকে ছোট লোক বলতে হয় তাহলে সেটা শুধু আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে। না না, সই হবে না। তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। তোমার বাবা তোমার পাশে না থাকলেও তোমার এই মামা তোমার পাশে সব সময় থাকবে। ও হ্যাঁ, আর একটা কথা, কাউকে বিয়ে করেছো বলে তোমার এই উঁচু মাথাটা তুমি তার কাছে বিকিয়ে দাওনি। খেয়ে নেবে চলুন। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি এই ঘরেই শুয়ে পড়ছি। আজ নিজের ঘরে থাকবার সম্পূর্ণ অধিকার আপনার আছে। শুধু অধিকার নয়, হিন্দু ধর্মে সেটাই নিয়ম। তবু যদি আপনাকে অন্য ঘরেই থাকতে হয়, তার আগে বলুন মেয়েটি কে? আমি তোমায় মিথ্যে বলবো না, মধুমিতা। মধুমিতা আমার ফিল্মের হিরোইন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাহলে তাকেই বিয়ে করলেন না কেন? ছোট্ট একটা ব্যাপারে ওকে ভুল বুঝে বাবার কথায় আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আজ জানলাম ও সম্পূর্ণ নির্দোষ। আর আমার কি দোষ বলুন তো? স্বামীর সঙ্গে প্রথম নিভৃত মুহূর্তে আমাকে জানতে হবে, অগ্নি সাক্ষী রেখে শাখা সিঁদুর পরিয়ে যিনি আমাকে বাড়িতে এনেছেন, তার উপর আমার কোনো অধিকার নেই। কোন অপরাধে আমার এই শাস্তির বিধান? না 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 না, তোমার কোনো অপরাধ নেই, সব দোষ আমার। তবু 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 আমার শিক্ষা বংশমর্যাদা আমাকে শিখিয়েছে ভালোবাসা ছাড়া কারো দেহটাকে গ্রহণ করাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। তাই পরিপূর্ণ স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করার আমার কোনো অধিকার নেই। তার মানে একটা মিথ্যে পরিচয় নিয়ে সারাটা জীবন আমাকে এইখানে পড়ে থাকতে হবে? বিবাহিতা নারীর জীবনে সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আপনাদের ব্যভিচারের সাহায্য করতে হবে? এইভাবে অপমান করতে আপনার বিবেকে একটু বাঁধল না? অপমান নয়, হোমাগ্নি সাক্ষী রেখে বেদের মন্ত্র উচ্চারণ করে যাকে বিয়ে করে ঘরে এনেছেন, সে কোনোদিনও আপনার সত্যিকারের স্ত্রী হতে পারবে না। তবু সারাটা জীবন তাকে শাখা সিঁদুরের বোঝা বয়ে বেড়াতে হবে। এর চেয়ে বড় অপমান একটা মেয়ের জীবনে আর কি হতে পারে? তুমি শুধু তোমার নিজের কথাই ভাবছো। বলতে পারো আমি কি পেলাম জীবনে? তার জন্য কি আমি দায়ী? আপনার ভুলের মাসুল আমাকে দিতে হবে কেন? ভুলের মাসুল তো আমিও সারা জীবন ধরে দেব। মধুমিতাকে কোনোদিন স্পর্শ করিনি, করবো না। বিবাহিত স্ত্রী হলে ও স্বেচ্ছায় তোমাকে দূরে সরিয়ে রাখতে হবে। নিজের চোখ সাজ স্বপ্নের গলা টিপে মেরে আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এর চেয়ে বড় শাস্তি নিজেকে আর কিভাবে দেব তুমি আমায় বলতে পারো? আপনি নিজেই যার জীবনটাকে একটা বিরাট প্রশ্ন করে তুলেছেন, সে আপনার প্রশ্নের জবাব দেবে কি করে? আমি শুধু এইটুকু বলতে পারি, স্ত্রী হিসেবে আপনাকে সুখী করাই আমার কর্তব্য। তাই আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে আপনার কোনো কাজে বাধা দেব না। আপনি যেভাবে চাইবেন সেভাবেই জীবন কাটাবেন। শুধু যেন এইটুকু জানতে পারি, নিজেকে বঞ্চনা করেও আমি আপনাকে সুখী করতে পেরেছি, সুখী করতে
বেঁধেছিল যে এই বুকে ঘর, সেই তুলেছে বুক ভাঙা ঝড়। বেঁধেছিল যে এই বুকে ঘর, সেই তুলেছে বুক ভাঙা জল। যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না আর। কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। মারবেন না, মরে যাবো। আর মারবেন না, ওরে মার। এই এই কে তুই, কে তুই? এই গেরস্ত বাড়ির জানলার নিচে দাঁড়িয়ে উকি মারছিস কোন মতলবে? হ্যাঁ, তোর পিরিত আমি বের করছি। বিমল, বিমল, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? এই দেখ, এতদিনে তোর বৌদি রসনগরকে একেবারে হাতে নাতে ধরেছি। মুখ পড়া ফষ্টি নড়তি করতে তোর বৌদিকে ইশারা করছিল। তুমি চুপ করো, উনি কি বলতে চান আমাকে শুনতে দাও। হ্যাঁ শুনুন, আমি বাড়ির কাউকে না জানিয়ে আজকে রাতের বেলা এ বাড়িতে এসেছিলাম আপনাদের মেয়ে পাপিয়ার খবর নিয়ে। আজকে রাতের পর রাত তোমাদের হাসি ঠাট্টার আওয়াজ শুনেছি তুমি আমি। দয়া করে থামবে। শুনলেন উনি পাপিয়ার খবর নিয়ে এসেছে? বলুন। হ্যাঁ, খুব খারাপ খবর। শুনলে আপনাদের দু চোখ বেয়ে জল আসবে। আপনাদের মেয়ের বড় বিপদ। কি হয়েছে পাপিয়ার? এই যে মা লক্ষ্মী, আপনি এতক্ষণে এলেন। মরণ ফষ্টি নষ্টি করতে এসে মুখ পড়ে আবার মেয়ে মেয়ে করছে। এসব আমি কি শুনছি? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আপনার মতো দেবী প্রতিমার এত মর্যাদা, এত অসম্মান। যিনি বলছেন তিনিও তো আমার মা। মায়ের কাছে যদি মা ডাকের মর্যাদা না থাকে তাহলে ছেলে মেয়েদের কিসের লজ্জা? আপনি বলুন পাপিয়ার কি হয়েছে? আমি আগে জানতাম না, বিয়ের পরেই জানলাম মধুমিতা নামে এক অভিনেত্রীর জালে আমাদের দাদাবাবু আটকে আছে। পাপিয়া বৌদিমণিকে সে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। একই বাড়িতে থাকলেও তারা স্বামী স্ত্রীর মতো থাকে না। কি বলছেন আপনি? ঠিকই বলছি। এতে বিপদের কি আছে? জামাই জাহান্নামে যা। মেয়ে তো আমার গাড়ি বাড়ি ব্যবসা বিষয় সম্পত্তির মালিক হয়েছে। তাছাড়া আজকালকার পুরুষ মানুষের অমন একটু আধটু বাইরের টান থেকেই থাকে। পেটটা তুমি এই খবরে ছুতো করে নষ্টামি করতেছ। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? আপনাদের বড় বউ যে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, তাকে পুজো করা যায়, অন্য কিছু ভাবা যায় না। লক্ষ্মী ছাপিতে ঘুম ধরেছে, তার পদ্ম ফুলের আসন পাকে ডুবে গেছে। কোজাকারি রাতে বাসন জেগে বসে আছে শুধু কাল বেচার দল। না না গো মা লক্ষ্মী, আপনি অমন করে বলবেন না। আমি বড় যাই। সে কি এত রাতে যাবেন কি করে? আজকে রাতটুকু এখানে থেকে গেলে হয় না? এ আশ্রয়ে থাকার চেয়ে ওই গাছতলায় রাত কাটানো অনেক সুখের মা লক্ষ্মী, অনেক সুখে। কি বললে? বলছি, দেড় 2 নম্বরই মেয়ে মানুষ
আমি দেখেছি, কিন্তু আপনার মতো 4 নম্বরই মেয়ে মানুষ আজ এই প্রথম দেখলাম। কি বললে? আমি 4 নম্বরই? হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরই। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, আহম্মক 4, ঘরের কথা করে বার। আপনি হলেন সেই আহম্মকের 4 নম্বরই। ওরা কে ইচ্ছা করবি আর আমি সে কথা বলতে পারবো ওই না। সব তো বাদ দিন মা, কাল আপনারা কেউ একবার কলকাতায় যান, পাপিয়ার ব্যাপারে একটা খোঁজ খবর নিন। আমারও সব ফালতু ঝামেলা পোষাবে না। তাছাড়া আমার মেয়ের ভাবনাটা আমাকেই ভাবতে দাও। তুমি এখন যাও, ওই সব ভালো মানুষের ঢং ছেড়ে বাসনগুলো মেজে ফেলো। কি বাসন মাজা হয়ে গেছে মা? তাহলে আমার কাপড়গুলো ইস্ত্রি করে দাও। কি বললে মা? বৌদি এখন তোমার কাপড় ইস্ত্রি করবে? হ্যাঁ করবে। ওই পটের বিবিকে দিয়ে যদি 2 পয়সা উপকার না হয় তো ওকে আর আমি বসে বসে খাওয়াতে পারবো না। চমৎকার মা, চমৎকার চমৎকার। যে বৌদি তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে নিজেরাই শুভ্র বসনা, চোখের জল যার একমাত্র সম্বল, যে বৌদি তার সমস্ত গয়না তোমার মেয়ের বিয়েতে না চাইতেই দিয়ে দিয়েছে, যে বৌদির শেষ সম্বল 2 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আজ তাকে তুমি খাওয়ার খোটা দিচ্ছ মা? টাকা কি আমি নিয়েছি নাকি? পাপিয়ার বিয়েতে খরচ হয়েছে। পাপিয়াকে বৌদি কোলে করে নিয়ে এ বাড়িতে আসেনি মা, সে তোমারই সন্তান। তুই যদি বৌদির জন্য দরদ, তাকে মালা করে গলায় ঝুলিয়ে রাখ না। বাবা, এইবারে বুঝেছি এ বাড়িতে যে আসে সেই বাইরে থেকে আসে না, চোর ঘরের ভেতরেই বসে আছে। ছি মা ছি, তোমার মুখে কি কিছুই আটকায় না? তাছাড়া আমি বলছি, বৌদির ঘরে কেউ কোনোদিন আসতে পারে না। আসলে ওই টাকাটা মেরে দেওয়ার জন্য তুমি ষড়যন্ত্র করছো, বদনাম দিয়ে বৌদিকে বাড়ি থেকে তাড়াতে চাইছো। বদনাম করছি? আমি নিজের কানে পুরুষ মানুষের গলা শুনেছি। মিথ্যে কথা, এ সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যে হলেও চুপ করে থাকে কেন? কেন কোনো প্রতিবাদ করে না? এইবার করবে। বৌদি, বৌদি, এতদিন তুই মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছো, এইবার মায়ের এই নোংরা মুখ তুমি বন্ধ করে দাও বৌদি। বলো বলো, এ মিথ্যে মিথ্যে। যেতে দাও না ঠাকুরপো, এর সামনে তর্ক করে কোনো লাভ হবে না। না বৌদি না, আজ তোমাকে মুখ খুলতেই হবে। বৌদি, বৌদি, আমি আমার নিজের মায়ের চেয়েও তোমাকে অনেক বেশি শ্রদ্ধা করি, কিন্তু মায়ের কথা শুনে তোমার বিরুদ্ধে আমার মনটা একটু একটু করে বিষিয়ে যাওয়ার আগে তুমি তুমি আমার মাথায় হাত রেখে বলো তো বৌদি, এই ঘরে কেউ কোনোদিন আসেনি? চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। কেন চুপ করবে কেন? এতই যদি তুমি সতী লক্ষ্মী, তাহলে বিমলদা জানতে চাইছে, তার কথার উত্তর দাও। বলো বলো বৌদি, বলো, মায়ের এই মুখ তুমি বন্ধ করে দাও। বলো, এ মিথ্যে মিথ্যে মিথ্যে। না ঠাকুরপো, এ সত্যি। সত্যি? হ্যাঁ, তোমার মাথায় হাত দিয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। কেউ একজন আমার ঘরে আসে। কে কে সে বৌদি? বৌদি, আমি জানতে চাইছি সে কে। আমি বলতে পারবো না, তবে যে আসে তাকে ফিরিয়ে দেওয়ার মতো সাধ্য আমার নেই। বৌদি, আমি যতদিন বাঁচবো তার জন্য সারা রাত দরজা খুলে বসে থাকবো। এ তুমি কি বললে বৌদি? এ তুমি কি বললে বৌদি? আজ তুমি নিজের মূর্তি নিজের হাতে ভেঙে খান খান করে দিলে। আমার এতদিনের শ্রদ্ধা ভালোবাসার আসনটাকে তুমি তুমি এইভাবে 2 পায়ে মারিয়ে দিলে বৌদি। এই দুটো হাত দিয়ে, এই দুটো হাত দিয়ে আমি যে আর তোমাকে কোনোদিন প্রণাম করতে পারবো না বৌদি। আমি আর কোনোদিন প্রণাম করতে পারবো না। হারামজাদি, শয়তানি, কালামুখী, এতদিনে পাপের কথা নিজের মুখে স্বীকার করলি, তোর মরণ হয় না কেন? কালামুখী, তুই মর মর মর। ঠাকুর, এ আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে। এই সংসারের সুখে
দিন আমি শীতের সিঁদুর বিসর্জন দিয়েছি, নিজের সুখ শান্তিকে শেষ করে আমি সবার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। তাহলে কান্নাটাই আমার পাওনা হলো কেন ঠাকুর? দিনান্তে একবার স্বামীর মুখটা দেখার আনন্দ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাও, কিন্তু কেন ঠাকুর? কেন বলো, কেন? 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 সবই তো বোঝো তুমি, তবে কেন আমাকে কাঁদাও? সবই তো বোঝো তুমি, তবে কেন আমাকে কাঁদাও? চাই না বাঁচতে এই পৃথিবীতে, চাই না বাঁচতে এই পৃথিবীতে, এবার আমায় তুলে নাও। সবই তো বোঝো তুমি, তবে কেন আমাকে কাঁদাও? তবে কেন আমাকে কাঁদাও? তবে কেন? বড় বউ, অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি, খুব খিদে পেয়েছে। কি হলো, তুমি কাঁদছো? কই, আমি কাঁদছি না তো। কাঁদছো বড় বউ, তুমি কাঁদছো? আমি একটা কান্নার সাগর হয়ে ফিরে এসেছি তোমার জীবনে। না, তুমি আমার আনন্দ আশ্রয়, একমাত্র সান্ত্বনা। কিসের সান্ত্বনা? আমি যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে অনেক বেশি শান্তি পেতে, টাকাটা তো পেতে, এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে। তাই মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিয়ে তোমাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়ে যায়। চুপ! তুমি না থাকলে আমি কি নিয়ে বাঁচবো, কার জন্য বাঁচবো? কিন্তু তোমাকে এভাবে আর কতদিন কাঁদাবো বলতে পারো? আমি না এলে তো তোমাকে গঞ্জনা সহ্য করতে হবে না। রোজ রাতে তোমাকে একবার দেখার জন্য অনন্তকাল আমি গঞ্জনা সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে না দেখার কষ্ট আমি কিছুতেই সহ্য। কাল রাতে এলে না কেন গো? পথে বেরিয়ে আমাদের থানার মেজবাবুকে দেখে পালিয়ে গেলাম। রাতে কোথায় ছিলে? ওই স্টেশনের বটতলায়। বাড়াবো, দিনের আলো আমার জন্য নয়, আমি যে আধার রাতের ফেরিওয়ালা। ভগবান, তুমি যদি এভাবে গাছ তলায় শুয়ে থাকো, আমি কি করে বিছানায় শুয়ে বলতে পারো কাল দুপুরে কি খেয়েছিলে গো? কাল আর খাবার জন্য কেন জুটবে না কেন? আমি যে তোমাকে টাকাগুলো দিয়েছিলাম। বড় বউ জানো, পথে পথে ঘুরে আমার চেয়ে অনেক বেশি দুঃখী মানুষ দেখলাম, টাকাগুলো আমি তাদের দিয়ে দিয়েছি। তার মানে কাল থেকে না খেয়ে আছো, আর আমি দুবেলা পেট ভরে খাচ্ছি। ঠাকুর, আমার মরণ হলো না কেন? কেঁদো না বড় বউ, কেঁদো না। জানো, আমাদের যত দুঃখ হোক, কষ্ট হোক, ওই পাপিয়ার মুখের দিকে তাকিয়ে সে কষ্টটা বলতে হবে, কারণ আমার বোনটা সুখী হয়েছে, রাজরানী হয়েছে। দেখো না, আমাদের পাপিয়া সুখী হয়নি গো। কি বলছো তুমি? সজল নাকি মধুমিতা নামে এক অভিনেত্রীর জন্য পাপিয়াকে বউ বলে মেনে নিতে পারেনি। এ হতে পারে না, আমি এখন ওদের কাছে যাবো। এত রাতে যাবে কি করে? কাল সকালে যাবে। না, আমাকে যেতে হবে, আমার বোনটা কাঁদছে, দাদা দাদা বলে ডাকছে, আমি আসছি। পাপিয়া, তুমি তো পাগল হয়ে গেলে, ওরা তোমাকে চিনতে পারলে তোমার জেল হয়ে যাবে। জেল হোক, ফাঁসি হোক, আমাকে যেতে হবে। আমার বোনটা ডাকছে, দাদা দাদা বলে কাঁদছে, আসছি। পাপিয়া, পাপিয়া, না গো, না যেও না, তো হয় তোমার কথা শোনা, যেও না গো, যেও না। আমাকে দিয়ে এ কাজ আর হবে না। হবে না মানে? এতদিন হতে পারলো, আর আজ হবে না কেন? আমার ইচ্ছে, তাই আপনি আর এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। এখানে এসে বিরক্ত করবো না তো কি বাড়িতে বসে বসে পদাবলী কীর্তন গাইবো নাকি? ওসব ঢপের কথা ছাড়ে এই নাও টাকাটা ধরো, পুরো 5,000 আছে। অত কম টাকায় আর কাজ হবে না। মুছড়ে বেশি টাকা আদায় করতে চাও তাই তো? কিন্তু সপ্তাহে 5,000 টাকা, সেটাই বা কম কিসে? যে কাজ করতে হচ্ছে সে তুলনায় টাকাটা কিছুই নয়। কি এমন খাটুনির কাজ করছো? বাড়িতে বসে বসে সজলের সঙ্গে মৌসে প্রেম করছো, তাতে শরীরের জ্বালাও মিটছে, আবার টাকাও রোজগার হচ্ছে। আমি মেয়ে হলে না, বিনে পয়সায় সজলের মতো মালদার পার্টিকে জড়িয়ে ধরে দিন রাত পড়ে থাকতাম। তাই নাকি? হ্যাঁ তাই। আরে বাবা,
তোমাকে তো প্রেম করার জন্য কষ্ট করে সেই রাধিকার মতো ওই কদমতলায় ছুটে যেতে হচ্ছে না। কেষ্ট ঠাকুরটি দুবেলা যেচে এসে সেই রাধিকার ঘরের দরজায় কড়া নাড়ছে। থামুন! অমন করে হাসবেন না, শুনলে গাটা বমি বমি করে। কেন আমার হাসিটা তোমার ভালো লাগছে না? কিন্তু আমার মাসি তো বলতো আমার হাসিটা কি চাঁদের মতো সুন্দর, তাই তো আমার নাম রেখেছিলেন চন্দ্রমোহন। এটা আপনার মাসির বাড়ি নয়, এখানে অমন করে হাসলে চিড়িয়াখানা থেকে ছুটে আসবে আপনাকে ধরতে। কেন কেন কেন? ভাববে তাদের খ্যাক শিয়ালটা হয়তো খাঁচা ভেঙে এখানে পালিয়ে এসেছে। ও তুমি বোধহয় আমাকে শেয়াল বললে, তাই না? তার জন্য আমি একটু রাগ করলাম না। কেন জানো, আমার মনটা ফুলের মতো নরম হলে কি হবে, বুদ্ধিটা কিন্তু শেয়ালের মতো। যাকে যাকে ওসব কথা বাদ দাও। তুমি যদি আমাকে একটা প্রেমের চাকরি করার মেয়ে জোগাড় করে দিতে না, খুব ভালো হতো। মায়েরি মা কালী দিব্যি। দেখুন, সজলকে নিয়ে আমি এতদিন যা করার করেছি, এবার যেটা করব তার অ্যাকশন হবে ওই নতুন বউটার ওপর। হ্যাঁ, আমি তো সেটাই চাই। তাহলে ডবল অ্যাকশনের জন্য ডবল টাকাটাও চাই। এই যে ধরো, তবে একটা কথা মনে রেখো, টাকা যখন ডবল দিচ্ছি, কাজটাও কিন্তু ডবল স্পিডেই করতে হবে। আর তা না হলে তোমার এই সুন্দর চেহারাটা আমি ফালা ফালা করে দেব। নিশ্চিন্ত গান জাদু, কাজটা ডবল স্পিডেই হবে। পুরুষ মানুষকে দেখলে আমার মনের ভেতরে নারী সত্তাটা কাল নাগিনীর মতো ফুঁসে ওঠে। মনে হয় মনে সমস্ত বরল ঢেলে নীল করে দেয় পুরুষ জাতটাকে। নমস্কার মধুমিতা দেবী। নমস্কার। আপনি? সেটা না হয় পরে বলছি, তার আগে বলুন সজল বাবু বিবাহিত জেনেও তার সঙ্গে সম্পর্ক রেখেছেন কেন? তার জবাব আমি আপনাকে দেব না। কিন্তু নিজের বিবেকের কাছে কি জবাব দেবে মধুমিতা দেবী? কি বলতে চান আপনি? বলতে চাইছি সজল বাবু এখন বিবাহিত, আপনার ওই প্রেম প্রেম খেলাটা আর মানায় না। একটা বিবাহিতা মেয়ে দিন রাত চোখে জলে বুক ভাসাচ্ছে, তবু প্রতিটি অফিস কামাই করে তারই স্বামী মাঝরাত পর্যন্ত আপনাকে নিয়ে সময় কাটায় কেন? আপনি বলতে পারেন? তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। দিতে হবে। কেন সে প্রতিটি ছুটির দিন আপনাকে নিয়ে ঘুরে বেড়ায় আর তার স্ত্রী একা ঘরে চোখের জলে বুক ভাসায়? বলুন কেন কেন কেন? সে প্রশ্নটা সজলকে গিয়ে করুন। আপনি নিশ্চয়ই তার শুভানুধ্যায়ী, সেই তো ভালো বলতে পারবে কেন সে আমার কাছে আসে। পতঙ্গ তো আগুনের কাছে আসবেই। তাহলে তাকে এইভাবে জলে পুড়ে মরতে হবে। সজলের মতো পুরুষদের জীবনটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তাতেই আমার মনের মধ্যে জ্বলতে থাকা দিক দিক করে জ্বালা আগুনটা নিভবে। না, পৃথিবীতে মেয়েরা আগুন জ্বালাতে আসেনি, জোছনা হয়ে আলো দিতে এসেছে। না 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 না, অন্যরা আলো পাবে বলে কেন আমাকে জীবন প্রদীপে সলতে হয়ে জ্বলতে হবে? যখন অন্যের সংসার দাউ দাউ করে জ্বলবে, সেই আলোয় ভেসে আমার ঘরটাও ভেসে উঠবে। একথা বলতে আপনার লজ্জা করছে না? অভিনেত্রী হলো আপনি, তো নারী, সেই নারী ধর্মকে আপনি বিসর্জন দিতে পারেন না? কেন পারি না? নিশ্চয়ই পারি। আমি নারী নই, নায়িকা। বিয়ের বাসরে আমরা আসর সাজিয়ে বসে থাকি, আর সেই বাসরে যে পুরুষ পা রাখবে, লক্ষিন্দরের মতো কাল নাগিনীর বিষের জ্বালাই তাকে জলে পুরো মরতে হবে। জীবনটা সিনেমার গল্প নয় মধুমিতা দেবী। শুধুমাত্র আপনার মতো কিছু অভিনেত্রী জীবন মঞ্চে অভিনয় করে সারা জীবন মানুষদের ঠকিয়ে এসেছে। আর সেই জন্যই কিছু কিছু সিনেমা থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের মানুষ ঘেন্না করে, বিশ্বাস করে কোনোদিন আপন করে না, দুঃখে কেউ এক ফোঁটা চোখের জলও ফেলে না। আপনাদের মৃত্যুতে সমাজ মুক্তির নিঃশ্বাস ফেলবে। তাতে আমার কিছু যায় আসে না। পচা পুকুরের শামুক কখনো শঙ্খ হতে পারে না। অভিনেত্রী হয়ে যাদের সম্মান ধুলোয় লুটোয়, তারা নায়িকা নয়, পতিতা। দাও দাও দাও, যত বড় গালাগাল দাও, তবু তোমরা আমাকে এই পথ থেকে ফেরাতে পারবে না। কত ব্যথা, কত ব্যথা বুকে চেপে রেখে তোমাদের সকলের সঙ্গে আমাকে অভিনয় করে যেতে হচ্ছে, তা তোমরা কেউ জানো না। এই মধুমিতাকে তোমরা কেউ চিনলে না, চিনতে পারলে। কিন্তু আমি তোমাকে চিনেছি বোন। কে আপনি? তোমার এক হারিয়ে যাওয়া দাদা বনের দরজায় কিছু ভিক্ষে চাইতে এসেছে। ভিক্ষে? আমার কাছে? কি চাই আপনার? না,
মধুমিতার কাছে চাইবার কিছু নেই, আমি চাইবো সবিতার কাছে। সবিতা? কে সবিতা? ওই নামে আমি কাউকে চিনি না। এই মাত্র চেনা মেয়েটাকে দেখে আমি চমকে উঠলাম। আজ থেকে 10 বছর আগে নতুন পাড়া গ্রামে দিহির পাড়া যার বাড়ি ছিল, আমি সেই সবিতার কথা বলছি। আপনি ভুল করছেন। আপনি যার কথা বলছেন আমি সেই সবিতা নই। না, আমি ভুল করছি না। নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণ সন্তোষ ভট্টাচার্য আর তার 2 মেয়ে সাবিত্রী আর সবিতাকে নতুন পাড়ার মানুষ কোনোদিন ভুলবে না। কে আপনি? নাম গোত্র পরিচয়হীন এক অজানা মানুষ। নতুন পাড়ার সবিতার কথা আপনি আর কি জানেন? সবিতা তখন ক্লাস 10-এ পড়ে। তার দিদি সাবিত্রীকে ভালোবাসত নতুন পাড়ার মহেশ। সাবিত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর মহেশ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। লজ্জার হাত থেকে বাঁচার জন্য সন্তোষ ভট্টাচার্য তার 2 মেয়েকে নিয়ে একসঙ্গে বিষ খায়। হ্যাঁ, বাবা দিদি একসঙ্গে মারা যান। হাসপাতাল থেকে বেঁচে ফিরে এসেছিলাম আমি একা। তবু তোমাকে পুলিশ ছাড়েনি, আত্মহত্যার চেষ্টার অপরাধে শাস্তি দিয়েছিল। শুধু নাবালিকা বলে মাত্র 3 মাস সময় কাটাতে হয়েছিল তোমাকে। হ্যাঁ, 3 মাস পর নতুন পাড়ার থানার হাবিলদার বিজয় রায়, যাকে দাদা বলে ডেকে রাখি পরিয়ে দিয়েছিলাম, সেই দাদা জোর করে আমার হাতে 2000 টাকা তুলে দিয়েছিল। সেই টাকা নিয়ে আমি ভেসে চলেছিলাম অজানার উদ্দেশ্যে। কিন্তু কিন্তু আপনি আপনি এত কথা জানলেন কি করে? তোমার সেই পাতানো দাদা হাবিলদার ছিল আমার অতি আপনজন। আমরা দুজনে ছিলাম হরিহর আত্মা, একই দেহে 2টি প্রাণ। আমার দাদা এখন কেমন আছেন? বিজয়? হ্যাঁ। বিজয় দাদা? বিজয় মারা গেছে। না না, এ হতে পারে না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, তাই তো আজ আমি এসেছি বিজয়ের বোনের কাছে, তার আরেক বোন পাপিয়ার জীবনে ভিক্ষা চাইতে। পাপিয়া? কে পাপিয়া? তোমার পুরুষ প্রেমিক সজলের বউ পাপিয়া। পাপিয়া আমার বিজয়দার বোন? হ্যাঁ, আমার না না না, ওই বিজয়ের বোন। বিজয়দার বোনের ক্ষতি করার সাধ্য আমার নেই। আমি কথা দিচ্ছি সজল আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। তুমি ওই পথ থেকে ফিরে এসো বোন। না না দাদা, না, ওই পুরুষ যাত্রাকে আমি কোনোদিন ক্ষমা করব না। ওই একটা মহেশের মতো জানোয়ারের জন্য আমার বাবাকে দিদিকে অকালে মরতে হয়েছে। এর বদলা আমি ওই পুরুষ যাত্রার উপরে নেব। আমি আমার ভালোবাসার জালে জড়িয়ে ওদের একটু একটু করে পুড়িয়ে মারবো। ওরে বোন, তুই কার উপর বদলা নিচ্ছিস? এই দুনিয়ার কোন পুরুষ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না রে। ক্ষতি হচ্ছে মেয়েদের, পুড়ে মরছে পাপিয়াদের মতো মেয়েরা। দাদা, তুই ওই পথ থেকে ফিরে আয় বোন। দাদা, জীবন পবিত্র গঙ্গার মতো বয়ে চলা নদী, নদীর একুল ভাঙলে অকুল গড়ে ওঠে। নদীর মুখ চিরে বালু চলে, সবুজ ফসল ফলে। যে নদীর জলে মানুষ পাত হয়ে, সেই নদীর জল ছাড়া কোন দেবতার পুজো হয় না রে বোন, পুজো হয় না। আমার বিজয়দাও সেদিন এই কথাগুলো বলেছিল। জানি না কে আপনি। আমার সেই দাদার কথা স্মরণ করে আজ আমাকে একটা প্রণাম করতে দিন। একে তুমি কাকে প্রণাম করছো? ইনি কে? মধুমিতা? ও মধুমিতা নয়, ও সবিতা। মধুমিতার খোলস ছেড়ে বেরিয়েছে। নতুনের পায়ে পুরাতনকে বিসর্জন দিয়ে আজ থেকে শুরু হলো নতুন জীবন। দাদা, আমার আশীর্বাদ রইল বোন। সবিতা, এসব আমি কি শুনছি মধুমিতা? ঠিকই শুনেছো। এতদিন আমি আমার মিথ্যে পরিচয় নিয়ে নিজের নাম পাল্টে তোমাদের সকলের সঙ্গে মিথ্যে অভিনয় করে এসেছি প্রবীর। কিন্তু আমি যে তোমাকে সত্যি ভালোবাসি মিতা। আমার এই পরিচয় পাওয়ার পরেও তুমি আমাকে ভালোবাসতে পারবে? মানুষ কখনো কারো পরিচয়কে ভালোবাসে না মিতা।
ভালোবাসি তার হৃদয়কে, ভালোবাসি তার আত্মাকে। তাহলে আজ শেষবারের মতো এই জীবন মঞ্চে আমাকে একবার অভিনয় করতে দাও। একটু পরে সজল এসে পড়বে, আমাদের সত্যিকারের অভিনয় দিয়ে ওর মিথ্যে স্বপ্নটাকে ভেঙে দিতে হবে। মিতা, হ্যাঁ হ্যাঁ প্রবীণ, আজ স্বীকার করছি সজলের সঙ্গে আমি এতদিন প্রেম প্রেম খেলা খেলেছি, ওর সঙ্গে মিথ্যে অভিনয় করেছি, কিন্তু মনে মনে ভালোবেসেছি শুধু তোমাকে। তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। কিন্তু সজল যে তোমাকে ছাড়া। আমাকে ছাড়া কি? যে পুরুষ বিবাহিত শিক্ষিত স্ত্রীকে ফেলে একটা অভিনেত্রীর পেছনে ঘুরে বেড়ায় তাকে কি তোমার মানুষ বলে মনে হয়? কিন্তু তুমি তো একসময় প্রেমের জালে জড়িয়েছিলে। হ্যাঁ, সজলকে দেখলে আমার করুণা হয়। ওকে নিয়ে আমি প্রেম প্রেম খেলা খেলেছি, মনে মনে ভালোবেসেছি শুধু তোমাকে। বাহ, চমৎকার মধুমিতা, চমৎকার। কদিন আগে এই কথাগুলোই তুমি আমাকে বলেছিলে। সরি সজল, তখন এই কথাগুলো সত্যি মনে হয়েছিল তাই। আর আজ সে সত্যিটা বুঝি হঠাৎ বদলে গেল। বদলাতে পারে, মানুষের মনটা তো কোনো পোষমানা পাখি নয় যে সারা জীবন এক খাঁচায় বন্দি হয়ে থাকবে। মধুমিতা, মধুমিতা, তোমাকে ভালোবেসে আমি আমার স্ত্রীকে গ্রহণ করতে পারিনি আমার এত বড় ত্যাগের বিনিময়ে। ত্যাগ? বিবাহিত হয়ে যে পুরুষ অন্য মেয়েতে আসক্ত হয় সমাজের চোখে সে একটা চরিত্রহীন লম্পট। আর যে মেয়েটা একই কথা একইভাবে একাধিক পুরুষকে বলতে পারে। কেন পারি না? তুমি যদি তোমার বিয়ে করা বউকে ফেলে আমার কাছে আসতে পারো, তাহলে আমি কেন প্রবীরকে কাছে ডাকতে পারবো না? মুম্বাই আর মিথ্যে গল্প শুনিয়ে তুমি আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে। আবার পুরুষের জানাতে চোখের জলে বুক ভাসিয়ে তুমি আমাকে কাছে টেনে এনেছিলে। আজ বুঝতে পারছি কি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। সজল! না, দেখো না, দেখো না, আমার নাম ধরে তুমি দেখো না। তোমার মোহিনী মায়ার জাল ছিঁড়ে আমাকে বেরোতে দাও, চিৎকার করে পৃথিবীর মানুষের কাছে আমাকে বলতে দাও এখানে উপস্থিত আমার দাদা, ভাই, বন্ধু যারা রয়েছেন আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, বাড়িতে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বে আপনারা যেন ভুল করেও এদের মতো পার বিলাসের অসভ্য নোংরা মেয়েদের প্রেমের ফাঁদে যেন আপনারা পা দেবেন না। আর যদি দেন তাহলে আপনাদের অবস্থা হবে ঠিক আমারই মতো। সজল, সজল, তুমি আমাকে ক্ষমা করো, তুমি তোমার পাপিয়ার কাছে ফিরে যাও। কি করে, কেমন করে যাব আমি তার কাছে? আমার পূজার জন্য দু হাতের অঞ্জলিতে পূজার অর্ঘ্য সাজিয়ে বসে থেকে থেকে সে যে এখন দেবী হয়ে গেছে। আমার এই অপবিত্র মন নিয়ে কি করে, কেমন করে যাব আমি তার কাছে? দেবীকে পুজো করা যায় কিন্তু সূর্য চন্দ্রকে করা যায় না। সজল, সজল, আমি তো তোমার মন নিয়ে খেলা করেছি। তোমার দেহ তো ফুলের মতো পবিত্র, সেখানে তো কোনো কালিমা নেই। তাহলে তুমি তোমার পাপিয়াকে বুকে টেনে নিতে পারবে না কেন? যাও সজল, যাও, তুমি তোমার পাপিয়ার কাছে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, ফিরতে আমাকে হবেই। জানি না সুখ আমার থেকে মুখ ফিরিয়ে নেবে কিনা, জানি না মরণকে বন্ধু বলে ভালোবাসতে হবে কিনা। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো। তোমাদের মতো মেয়েদের ভালোবাসার কাছে স্বর্গটা একদিন ভেঙে কান কান হয়ে যাবে, কান কান হয়ে যাবে, কান কান। সজল, এই মধুমিতাকে দেখে এই জগতে সব মেয়েকে বিচার করো না। এই জগতে যেমন মধুমিতাও আছে তেমনি পাপিয়াও আছে, কিন্তু সবিতা কেমন করে মধুমিতা হলো তার খবর তোমরা কেউ রাখো না, কেউ জানো না, কেউ রাখো না। তুমি ওকে এতটা আঘাত না করলেই পারতে। আঘাত না করলে ও তো পাপিয়ার কাছে ফিরে যেতে পারতো না। আমাকে অন্তর থেকে ঘৃণা না করলে ও তো পাপিয়াকে শ্রদ্ধা করতে পারতো না। আজ আমি সবচেয়ে সুখী প্রবীর, আজ আমি সবচেয়ে সুখী। চোখের জল দিয়ে মধুমিতার মূর্তিটা ধুইয়ে দিচ্ছি, আর বাঁশ খড় কাঠামো দিয়ে সবিতার নতুন ছবিতে আজ আমি প্রাণ প্রতিষ্ঠা করছি। ওকে ওকে, সজলের গাড়ি একটা লরির মুখোমুখি হয়ে একেবারে
অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মিতা আমি যাই, মিতা আমি যাই। প্রেমিকের অ্যাক্সিডেন্টের খবর শুনে মালটা অজ্ঞান হয়ে গেছে। কিন্তু কি করে জ্ঞান ফেরাবো? জল তো চাই। জল কোথায়? জল জল জল, হ্যাঁ আচ্ছা তো এই যে জল আছে। ওই প্রেমিকের অ্যাক্সিডেন্টের খবর শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে বুঝি। তার মানে সজলের অ্যাক্সিডেন্ট আমি ঘটিয়েছি তো, আমি ঘটিয়েছি। ও সুন্দর ছেলেটা একেবারে শেষ হয়ে গেল। আপনি কি মানুষ? সজল আপনার ভাগ্নে, তাকে এইভাবে আমি এক্ষুনি থানায় যাব। এই কোন থানায় যাবে বলো না, চলো না তোমাকে কোলে করে পৌঁছে দিয়ে আসি। বেরিয়ে যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এই যাবো তো, অত রাগ করছো কেন? তুমি আমার কাছ থেকে অনেক মাল্য নিয়েছো, এবার একটু আমাকে আদর টাদর করো, একটু ভালোবাসো, দুজনে একটু মাখামাখি করি, তারপর লীলা খেলাটা জমে উঠুক, তারপর তো যাবো। আপনি কি মানুষ? তুমি কি বলবি? আমি তো নিজেই জানি না আমি কি। তবে হ্যাঁ, মানুষের মতো দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান সবই আছে মানুষের মতো, কিন্তু বুকের ভিতরে যে জিনিসটা আছে সেটা হায়নার মতো। আর আপনাকে স্মরণ করিয়ে দিই, আমি কিন্তু আর 5টা সাধারণ মেয়ের মতো নই। আপনাদের মতো হায়নাকে নাচাতেই আমি মধুমিতা। না 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 না, আমি তোমাকে যেমন নাচাবো তুমি ঠিক তেমনি নাচবে। না, আমি তো পারবো না। আমার মন আছে, প্রাণ আছে, পাখির গান, চাঁদ, আমাকে বাদ দিয়ে নয়। হ্যাঁ ঠিক বলেছো, আমিই তো চাঁদ, আমাকে বাদ দিয়ে তুমি কিছুই নাও। তাই আমার হাসিতে হাসতে, আমার বাজনায় নাচতে তোমাকে হবে। আমি তোমার হাতের খেলার পুতুল নই যে আমাকে যেমন খুশি নাচাবে। ময়না পাখি বুলি ধরেছে। বেশি ডানা ঝাপটাবি না, তোর ডানা দ্রোনা মুছড়ে ভেঙে দেবো। তারপর তোকে উলঙ্গ করে তোর উলঙ্গ শরীরটা গায়ে জড়িয়ে ধরে আমি আমার কামনার শীত তাড়াবো, শীত। তারপর এই নখ দিয়ে তোর ওই লাল টুকটুকে জল দুটো চড়ে কামড়ে রক্তাক্ত করে দিয়ে আমার এই বিষাক্ত জিভের লালা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেব। তুমি কি ভেবেছো সজলকে মেরে ওর পরিবারের সর্বনাশ করে ওদের সম্পত্তির মালিক হবে? তার আগে আসল মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। এই তুমি যেটা দেখছো এটা মুখ নয়, এটাই মুখোশ। আর আমিও কামিনী নই, কাল নাগিনী। আমার বিষের জ্বালায় সারা শরীর নীল করে দেব, নীল। আর আমিও পাকা সাপুড়ে তোর উদ্যত ফোনা আমি মুছড়ে ধরে তোর একটা একটা করে বিষ দাঁত আমি উপড়ে দেব। কে চল মারলে? ও বুঝতে পারেন তাই না? আর একটা দেবো নাকি? এই কোন হাত দিয়ে মেরেছি গো? এই ডান হাত দিয়ে, এখনো একটা হাত আছে, দেবো নাকি? না 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 না, এটা থাক, পরে করবে। আপাতত ডান হাতটা দেখে একবার। ওরে ওরে ওরে, কি নরম, কি নরম, কি নরম। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। আমি আছি, বলো না কি করতে হবে, বলো বলো। ওরে শয়তান, তোর যত ইচ্ছে অত্যাচার করে নে, এর হিসেব তোকে কড়াই গন্ডায় দিতে হবে। ভগবান এই দিনটা ক্যালেন্ডারে লিখতেই ভুলে গেছে। ভগবান কারো হিসাব বাকি রাখে না রে, তোর দিন আর বেশি দূরে নয়। ভগবান নয় গো, ভগবান নয়, আমি সজলের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছি, আর আমি তোমার হিসাব কড়াই গন্ডায় এখনই মিটিয়ে দিচ্ছি।
মাটা সত্যি মরে গেছে। মধুমিতা, ও মধুমিতা গো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো? আমাকে কেন বিধবা করে চলে গেলে? আমি কি নিয়ে বাঁচবো গো? অঙ্কের মতো সব কিছু মিলে যাচ্ছে। হাসপাতালের বেডে শুয়ে সজল মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি বেঁচেও যায় তাহলে বিকলাঙ্গ হয়ে যাবে। আর এই অবস্থা দেখে জামাইবাবুর পাগল হতে আর বেশি সময় লাগবে না। তারপর তাদের ওই বাড়ি গাড়ি বিশাল সম্পত্তির মালিক হব আমি, এই চন্দ্রমোহন। চন্দ্রমোহন, চন্দ্রমোহন, আসুন আসুন জামাইবাবু, আসুন আসুন। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। তা জামাইবাবু, সজল কবে হাসপাতাল থেকে ফিরবে? আজই ফিরবে। আমি ওকে আনতে যাচ্ছি। ও আজই ফিরবে? হ্যাঁ, আজ ওর ব্যান্ডেজ ঝুলে সেলাই কেটে দেবে। তারপর আর ওকে আমি হাসপাতালে রাখবো না, বাড়িতে এনে আমি ওর চিকিৎসা করাবো। হবে হবে জামাইবাবু, সব হবে। কিন্তু তার আগে ডাক্তারের মতামত তো একবার নিতে হবে। ডাক্তার, নার্স সবাইকে আমি বাড়িতে নিয়ে আসবো। যত টাকা লাগুক আমি বিদেশ থেকে চিকিৎসার যন্ত্রপাতি কিনে আনবো। আমার ব্যবসা, আমার সম্পত্তি সব আমি বিক্রি করে দেবো। তবু আমার চোখের সামনে আমি ওর চিকিৎসা করাবো। তাই হবে জামাইবাবু, তাই হবে। আপনি এত উতলা হবেন না। কিন্তু কেন এমন হলো বলো তো? আমি তো জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, কাউকে আমি ঠকাইনি। আমার কারখানার শ্রমিকরা কোনোদিন ধর্মঘট করেনি, মালিককে তারা কোনোদিন অভিশাপ দেয়নি। তবে কেন আমার মাথায় এমন অভিশাপ নেমে এলো তা তুমি বলতে পারো? আপনি ভাববেন না জামাইবাবু, ওপরে ভগবান আছেন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। নেই ভগবান নেই। ভগবান আজ শেয়ার বাজারে বিক্রি হয়ে গেছে। নরকের শয়তান নাম আজ মানুষের কপালে ভাগ্যলিপি লিখে দিচ্ছে। পাপীর কপালে আজ সৌভাগ্যের সুবর্ণ রেখা, আর সততার পুরস্কার হলো আমার সজলের সর্বনাশ। না জামাইবাবু না, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি তো আপনার পাশে আছি। হ্যাঁ, তুমিই তো আমার একমাত্র ভরসা। আমি হাসপাতালে যাচ্ছি, তুমি একবার কারখানায় যেও। ওদিকে যে কি হচ্ছে কে জানে। না না না, কারখানা নিয়ে একদম চিন্তা করবে না, ওদিকে আমি একা সব সামলে নেবো। কিন্তু জামাইবাবু, তার আগে এই ফাইলটাতে যে একটা সই করতে হবে। এটা কি ফাইল লেখার সময়? না না না, আমি সব দেখে রেখেছি, কিন্তু সইটা তো আপনাকেই করতে হবে, তাই না? ও হ্যাঁ, ঠিক আছে, দাও। এই যে ধরুন। ফাইলে আপনি সই করবেন না? কেন বৌমা? হাসপাতাল থেকে ফিরে ঘরে ঢুকে শুনতে পাই টেলিফোন বাজছে। রিসিভার তুলতে ওদিকে উকিল বাবুর টেলিফোন। আপনাকে টেলিফোনে চেয়েছিলেন, আপনাকে সামনে না পেয়ে জিজ্ঞাসা করলাম কেন ফোন করেছেন। উনি আমাকে ফোনে সব কথা ফাঁস করে দিয়েছেন। আমাদের সর্বনাশের সুযোগ নিয়ে মাননীয় মামা বাবু সুখের স্বর্গ কিনতে চাইছেন। বৌমা, তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। না না না, আপনার কিছু বোঝার দরকার নেই জামাইবাবু, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। দাঁড়ান মামা বাবু, পালাবার চেষ্টা করবেন না। এই দেখুন বাবা, এই দেখুন যে ফাইলটাতে আপনি সই করতে যাচ্ছিলেন, এতে কি লেখা আছে পড়ুন। লেখা আছে আমাদের সমস্ত ব্যবসা, ঘর, গাড়ি, বাড়ি, এমনকি মধুপুরের সমস্ত সম্পত্তি আপনি মামা বাবুর নামে উইল করে দিচ্ছিলেন। চন্দ্রমোহন! জামাইবাবু, আপনি আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলেন আমি তোমাকে গুলি করে মারবো। জামাইবাবু, আগে আমার কথাটা তো শুনুন। দুর্গাপদ, আমার বন্ধক নিয়ে এসো। বন্ধক না, ওই নোংরা মানুষটাকে গুলি করে আমি আপনাকে জেল খাটাতে পারবো না। তাই এই চাকরের কাজ চাকরকেই করতে দিন। ক্ষমতা দুর্গাপদ। চবরাও বদমাইশ, তোমার মতো ঘরশত্রু বিভীষণের কি শাস্তি আমার ভালো করেই জানা আছে। তা ভালোই যাবে, নাই ঝাঁটা পেটা করে বিদায় করতে হবে। যাচ্ছি, তোকেও আমি ছাড়বো না। মনে রাখিস, আমি হচ্ছি মোল্লার হাটের সেই সনাতন। তবে রে যা প্রয়োজন ছিল তাই করেছে স্যার। এর জন্য আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। আমি নিজে থানায় ফোন করে এসেছি। কিন্তু আপনি আমাদের জন্য একাজ করলেন কেন? আপনাদের জন্য নয় পাপিয়া দেবী। তাহলে শুনুন, ওই চন্দ্রমোহন বাবুই সজলকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য উনি এই দুর্ঘটনা ঘটিয়েছেন। হ্যাঁ স্যার,
মধুমিতা দেবী বাধ্য করেছিল সজলকে পাপিয়া দেবীর কাছে ফিরে আসতে। তাই ওই চন্দ্রমোহন বাবুই কি বিভৎসভাবে সজল বাবুকে খুন করেছেন। তাই সেই সমাজের জঞ্জালটাকে এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়ে এই পৃথিবীটাকে একটু ভারমুক্ত করলাম। এই খুনের জন্য আপনাদের গায়ে কোনো আঁচ লাগতে দেব না। আপনারা সজল বাবুকে আনার জন্য হাসপাতালে যান। পুলিশের গাড়ি এখনই ডেড বডি নিয়ে চলে যাবে। আমি থানায় চললাম। সজল বাবুর দ্রুতারোগ্য কামনা করি। দ্রুতারোগ্য কামনা করি। প্রবীণ, চলো চলো বৌমা, এবার আমার হাসপাতালে গিয়ে সজলকে ফিরিয়ে নিয়ে আসি, কিন্তু তার আগে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। অ্যাম্বুলেন্সের দরকার নেই বাবা, আর হাসপাতালে গিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? এ তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি বাবা, ওকে এখন হাসপাতাল থেকে ছুটি দেবে না। কেন ছুটি দেবে না? আজই তো ব্যান্ডেজ খুলে সেলাই কাটার কথা ছিল। হ্যাঁ, সেই জন্যই আমি সকালবেলা হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ভগবান যদি বিরূপ হয় মানুষের কি করার আছে বাবা? বৌমা, বৌমা কি হয়েছে তুমি সব খুলে বলো, তুমি চুপ করে থেকো না। ওকে যখন বেড থেকে ডাক্তারেরা ড্রেসিং রুমে নিয়ে গেল, তখন আমি ওদের সঙ্গে সঙ্গে গেলাম। আমাকে ওরা ঘরে ঢুকতে দেয়নি, তাই আমি কাঁচের দরজার ফাঁক দিয়ে দেখলাম। কি দেখলে বৌমা? দেখলাম ডাক্তারবাবু ওর চোখের ব্যান্ডেজ খুলে দিয়ে বলছেন, তাকান, আস্তে আস্তে করে চোখ খুলুন। তখন ও বলছে, কই আমার চোখের সামনে তো সব অন্ধকার, একটু আলো দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি অন্ধ হয়ে গেছি, গোটা পৃথিবীটা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ডাক্তারবাবু, আমি দেখতে চাই, আমাকে যে পাপিয়ার মুখের দিকে তাকিয়ে ক্ষমা চাইতেই হবে। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ভগবান, ভগবান, এ তুমি কি করলে? কোন পাপে তুমি আমার ছেলেটাকে এত বড় শাস্তি দিলে? ভেঙে বলবেন না বাবু, ভেঙে বলবেন না। দাদা বাবুর এত বড় ক্ষতি হতে পারে না। বৌমনির এতদিনের সাধনা কখনো বিফলে যাবে না। আপনি দাদাবাবুকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করান, নিশ্চয়ই দৃষ্টিশক্তি ফিরে পাবে। ডাক্তারবাবু বলেছেন, যদি কোনো মৃত মানুষ তার চোখ দুটো দান করে যায়, তাহলেই ওর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু বৌমা, 48 ঘন্টার মধ্যে অপারেশন করে নতুন চোখ বসাতে হবে। হাইব্রিডে গেলে নিশ্চয়ই চোখ পাওয়া যাবে। আমি এক্ষুনি ওদের ফোন করছি। কোনো লাভ হবে না বাবা, আমি ওদের সঙ্গে কথা বলেই বাড়ি ফিরছি। বহু মানুষ চোখ দান করবে বলে সই করে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের আপনজনেরা হাসপাতালে একটা ফোনও করে জানান না। হ্যাঁ ভগবান, এখন আমি কি করব? যা করার 48 ঘন্টার মধ্যেই করতে হবে বাবা। কিচ্ছু করার নেই বৌমা, কিচ্ছু করার নেই। আজ কান্না ছাড়া আর আমাদের কিছুই করার নেই। বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবার ছেঁড়া কাগজের টুকরো, ওগুলোর কোনো ক্ষমতা নেই আমার সজলের চোখ দুটো ফিরিয়ে দেওয়ার। না বাবু না, দাদা বাবু ঠিক চোখ ফিরে পাবে। কেমন করে? আমি শুনেছি জীবিত মানুষও ইচ্ছে করলে তার একটা চোখ অপরকে দান করতে পারে। তাই আমি আমার একটা চোখ দিয়ে দাদা বাবুকে সুস্থ করে তুলব। দুর্গাবধূ বাবু, ছোট্টবেলায় আপনি আমাকে ফুটপাত থেকে তুলে এনে খাইয়ে পরিয়ে মানুষ করেছেন। সেই নেমকের ঋণ যদি আমি শোধ করতে না পারি, তাহলে আমি কিসের মানুষ? বৌমনি, বাবু, আপনারা আমার সঙ্গে হাসপাতালে চলুন। না না রে দুর্গাবধূ, না, আমার এক ছেলের জন্য আরেক ছেলে সর্বনাশ করতে আমি পারবো না। বাবা, ওরে, আজ থেকে আমার দুই ছেলে সজল আর দুর্গাবধূ, এই বাড়িতে তোমাদের সমান অধিকার। তাহলে কি দাদা বাবু চোখ ফিরে পাবে না? ফিরে পাবে। ফিরে পাবে? হ্যাঁ, একটু আগে হাসপাতালে একটা অদ্ভুত ফোন এসেছে। কোনো এক ভদ্রলোক তার ঠিকানা জানিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এখনই সেখানে যেতে বলেছেন। কেন ডাক্তারবাবু? সেখানে কেউ একজন মারা গেছেন এবং তার মৃত্যুর আগে তার চোখ দুটো নাকি সজল বাবুর নামে লিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু মানুষের মৃত্যুর পর মাত্র 6 ঘন্টা তার চোখ দুটো সজীব থাকে। আমাদের কত দূরে যেতে হবে? সেই মানুষ কোথায় থাকেন? গেলেই বুঝবেন। মোবাইল হাসপাতাল সঙ্গে নিয়ে যাচ্ছে। সজলকে অপারেশন থিয়েটারে প্রস্তুত করে রাখা হয়েছে। আপনারা চলুন আমার সঙ্গে। বেশ, চলুন। এসো এসো বড় বউ, তাড়াতাড়ি এসো, আমার হাতের সময় বড় কম। কিসের সময়? কি হয়েছে তোমার? সব তোমাকে বলবো, তার আগে বলো পাপিয়াকে সুখী করার জন্য তুমি কি কি করতে পারো? এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আমি করতে পারবো না। তাহলে আমাকে বলতে পারো। তোমার গাছে বলতে হবে? আমাকে তোমার এত বিশ্বাস? এটা বিশ্বাসের প্রশ্ন নয়। আজ দুজনের মনকে একই মন্ত্রে এক করতে হবে। তার মানে? বড় বউ, তোমার পরনে বিধবার বেশ। এই সমাজের বুকে আমি একটা মরা মানুষ। আমার ডেথ সার্টিফিকেটে সই করে তোমরা টাকা নিয়ে নিয়েছো। কোনোদিন সমাজের বুকে ফিরে আসতে পারবো না, তাই আমাদের পরিচয়টাকে সত্যি করে তুলতে হবে। কি বলছো তুমি? ঠিকই বলছি। এই দেখো,
আমার হাতে ওষুধ 50টা ঘুমের ট্যাবলেট আছে, এতে এগুলো একসঙ্গে আমি খেয়ে নিলে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বো। কি হলো, তুমি কিছু বলবে না বড় বউ? স্বামীর কাছ থেকে এই কথা শোনার পর তার স্ত্রীকে কি বলতে হয় তা আমার জানা নাই। এর আগে কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে এই কথা শুনেছে কিনা তাও আমি জানি না। বড় বউ, এটাই আমাদের সকলের সব সমস্যার সমাধানের একমাত্র পথ। আমি জীবনমৃত অবস্থা থেকে মুক্তি পাবো, সজল মুক্তি পাবে তার অন্ধত্বের অভিশাপ থেকে, আর তুমি মুক্তি পাবে লাঞ্ছনা গঞ্জনা আর অপমানের হাত থেকে। মুক্তি পাবো যন্ত্রণা হাত থেকে, সারা জীবনের জন্য মুক্তি পাবো। বড় বউ, তুমি জানো না তোমার জন্য সব যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি। সেই তুমি যদি না থাকবে তাহলে আমাকে বা কি জন্য রেখে যাবে? আমাকে তোমার সঙ্গী করে নাও। কি পাগলের মতো কথা বলছো তুমি? পাগলামিকে অধিকারটা বুঝি শুধু তোমার একার। তোমার অর্ধাঙ্গিনী হিসেবে আমি তার অর্ধেক ভাগ চাই। ওই শিশুর অর্ধেকটা ট্যাবলেট তোমাকে নিজের হাতে আমার মুখে তুলে দিতে হবে। আমি পারবো না, কিছুতেই পারবো না। কেন পারবে না? এতদিন ধরে এত আত্মত্যাগ করেছো আর এইটুকু করতে পারবে না? কোথায় গেল তোমার মনুষ্যত্বের মহিমা? কর্তব্যবোধ, ত্যাগ, তিতিক্ষা সব কিছুতে তোমার একারই অধিকার আছে। তোমার স্ত্রী হিসেবে আমার কোনো কিছুতে অধিকার নেই। তোমার আমার একটা করে চোখের সজল দেখবে। এ হতে পারে না বড় বউ, হতে পারে না। সজল পাপিয়া তারা তাদের দুর্ভাগ্য নিয়ে পড়ে থাক, আমি ফিরে যাই আমার ব্যর্থ জীবনের অন্ধকারে। না, আজ তা হয় না। তুমি আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছো, সেখান থেকে আমি কিছুতেই ফিরে আসতে পারবো না। এতদিন তোমাকে আমার নিজের কথা কিছুই বলিনি, আজ না বললে হয়তো কোনোদিন সুযোগ পাবো না। আমি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতাম বলে মা আমাকে অনেক নোংরা কথা বলেছে, কিন্তু কোথায় যেতাম, কেন যেতাম তা তুমিও জানো না। আজ বলছি শোনো, আমি কলকাতার হাসপাতালে যেতাম চিকিৎসার জন্য। চিকিৎসা? কিসের চিকিৎসা? অনেক দিন ধরে বুকে একটা যন্ত্রণা হতো, তা নিয়ে আমি কোনোদিন ভাবিনি। কিন্তু যখন জানলাম যে তোমার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, তখন আমি ডাক্তার দেখাতে শুরু করলাম। কি হয়েছে তোমার? ক্যান্সার। হ্যাঁ, ফুসফুসে ক্যান্সার বাসা বেঁধেছে। এখন সব চিকিৎসার বাইরে। আর বড় যার কিছুক্ষণের অতিথি, কিছুক্ষণ। ওরা সবাই জেগে আছে, সবাই। আয় বিমল, আয়, ওই দেখ তোর বৌদির কেচ্ছা। বৌদি, সেদিন আমি তোমার মুখের কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ আর অবিশ্বাসের কিছুই রইল না। তাই বুঝে আজ একেবারে অপরাধীকে হাতে নাতে ধরে ফেলেছে, তাই না? চুপ করো, হাসতে তোমার লজ্জা করি না? বলো, ওই নোংরা ভিখারিটা এখানে কেন আছে? ও তোমার কে? শুনবেন, এই নোংরা ভিখারিটা আমার কে? হ্যাঁ বলো, লজ্জা ঘেন্নার মাথা যখন খেয়ে বসে আছো তখন বলো, ওই নোংরা ভিখারিটা তোমার কে? আমার স্বামী। আমি? হ্যাঁ, ওর জন্য এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে আমি মাথার পেছনে সিঁদুর পরেছি, সকাল ওকে লুকিয়ে বুকের মধ্যে রেখেছি। তুমি না রায়বাড়ির বড় বউ? রায়বাড়ির বড় বউ বলে তো আজ আমি আমার স্বামীর বুকে মুখ রেখেছি। তার আগে আমি জানতে চাই, এই ভদ্রলোক সত্যিকারের কে? আমি বিজয় রায়। তুমি বিজয়, তুই বেঁচে আছিস বাবা? আয় বাবা, আয় না। ওর কাছে আসবেন না, ওকে ছেলে বলে পরিচয় দিলে ওই 2 লাখ টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে মা। হ্যাঁ মা, হ্যাঁ, ওই 2 লাখ টাকার বিনিময়ে আপনি ওর পরমাইটাকে বিক্রি করেছেন, পরিচয়টাকে খুন করেছেন। ওই 2 লাখ টাকার জোরে আপনি আমার স্মৃতির সিঁদুরটাকে কেড়ে নিয়েছেন। তুমি আমাকে ক্ষমা করো বাবা। কাকে ক্ষমা করব? আমি না আপনার মেয়ের মতো, এদের সবার বড় দিদির মতো 20 বছর আপনাদের সংসারে সেবা করে এসেছি। তবু আমার চরিত্রের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলেন না কেন? সারা জীবনে পরিশ্রমের বদলে আপনাদের কাছ থেকে
এতটুকু ভালোবাসা পাইনি কেন? সরে যান, আজ আপনার সবাই আমার কাছ থেকে সরে যান। আপনাদের সঙ্গে, এই সংসারের সঙ্গে আজ আজ আমার কোনো সম্পর্ক নেই। আমার কোনো সম্পর্ক আমি 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 শান্ত হও না বৌদি। বলবো বৌদি তুমি এইভাবে আমাকে একা ফেলে রেখে চলে যেতে পারো না বলবো। বড়বু 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 কথা বলো না, কথা বলো, একবার কথা বলো বড়বু, একবার কথা না হবে না। ওকে ছুঁইবার কোনো অধিকার তোমার নেই। আজ আজ আমাদের আজ আমাদের অচ্ছুতের মতো বিদায় নিতে দাও। তুমি কি করছো দাদা? তাই তো সোমেশ্বর বাবু আর পাপি এখন আসছে না কেন? আমি তো ফোন করে হসপিটালে সব খবর পাঠিয়েছিলাম। আসুন আসুন এই বাড়ি। তো আপনি আমার বাবার বাড়িতে নিয়ে এসেছেন। ওই তো আমার বৌদি। কিন্তু উনি এখানে কেন? উনি তোমার ফুলসজ্জার দিন তোমাকে একটা রূপোর টাকা দিয়ে আশীর্বাদ করে এসেছিলেন। হ্যাঁ, কিন্তু উনি কে? উনি আমাদের বড় দাদারে পাপিয়া। দাদা? পাপিয়া দাদা? পাপিয়া বোন আমার দাদা? সোমেশ্বর বাবু, সোমেশ্বর বাবু, আমাদের দুজনের দুটো চোখ যেন সজলকে দেওয়া হয়। দাদা? ওই চোখ দিয়ে সজল সুন্দর পৃথিবীকে দেখবে। ওরে পাপিয়া বোন আমার, দাদা? তোরা দুজনে যখন আয়নার সামনে দাঁড়াবি দাদা? তখন আমরা তোদের দেখবো রে। দাদা? তাই তো তোদের সুখী করতে দাদা? আজ আমরা সহ মরণে স্বামী স্ত্রী। চিতা